গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। প্রায় প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে ছাদে চলে আসি। সকালের এই সূর্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। যেদিন ছাদে আসতে পারি না সেদিন একটু খারাপ লাগে মনটা। কাজের যখন চাপ থাকে বা কলেজ থাকে এত তাড়াহুড়ো থাকে যে ছাদে সেদিন আর আসা হয় না। কিন্তু এই ছুটির দিনগুলোতে আমি একদম নিয়ম করে ছাদে আসি। ঘুম থেকে উঠে বিছানাটাও তুলিনি, চলে গেছিলাম ছাদে। উত্তম শুয়েছিল, তো উঠে গেছে, এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর বিছানাটা তুলে করবো আর একটা কাজ, সেটা হচ্ছে উত্তমের শীতের পোশাকগুলো সব বার করে দেব। দুটো শুধু বার করে দিয়েছি জ্যাকেট, কিন্তু তাতে তো হচ্ছে না। ও কন্টিনিউয়াসলি আমাকে বলে যাচ্ছে ওর উলিকটটা বার করে দিতে, কিন্তু আমি উলিকটটা সেদিন খুঁজলাম, পেলাম না। এই আলমারি অর্গানাইজ করার জন্য ভাবছি কয়েকটা বক্স কিনবো, তারপরে একদিন আলমারি অর্গানাইজ করে আপনাদেরকে দেখাবো আর আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি ওর জিনিসগুলো। আসলে ওর এই যে সোয়েট শার্টগুলো না, সেগুলো সব আমি এক জায়গাতেই রেখে দিই। ওই জন্য কোথায় রেখেছিলাম এই বান্ডিলটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। আর আশা করি হলুদ প্যাকেটটার মধ্যে ওর সব এই ছোটোখাটো উলিকটগুলো রয়েছে। হ্যাঁ, বডি ওয়ার্মারগুলো রয়েছে। এবার এগুলো নিয়ে গিয়ে আমাদের যে গেস্ট রুমটা আছে ওখানে উত্তমের আর একটা ওয়ার্ড্রপ আছে, ওখানে দিয়ে দেবো। ও রেগুলারের জামা কাপড় ওখানেই রাখে। চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে তো মামনিবাবু বাড়ি নেই, মামনিবাবু দুদিন থাকবে পিসি বাড়ি, কিন্তু ওনারা ফিরে আসছেন। সকালবেলা ফোন করেছিলেন, জানালেন যে বাবুর কি একটা কাজ আছে, তাই ওখানে আর থাকছেন না, আজকে বিকেলবেলা আসবেন। দুপুরে যেহেতু ওখানেই খাওয়া দাওয়া করেই ফিরবেন, তো আমার রান্না বান্না সেভাবে নেই। আর মা ফোন করেছিল, মা বলল যে একটু খাবার দিয়ে যাবে আমাকে, একার জন্য আমাকে আর কিছু বানাতে হবে না। তার কারণ উত্তম অফিস বেরিয়ে যাচ্ছে আর আমি বাড়িতে একা, একার জন্য কি রান্না করব, ইচ্ছেও করে না সবসময় রান্না করতে। তো এখন ওকে এই টোস্টটা সেঁকে দিচ্ছি, আর তার সাথে না পিনাট বাটার আর মধু লাগিয়ে দেবো। খেতে না বেশ লাগে। আপনারা কখনো এরকম ব্রাউন ব্রেড সেঁকে পিনাট বাটার মধু দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর তার সাথে ডিম সেদ্ধ দিয়ে দেবো, আর দেবো একটুখানি ফল। ও বললো যে আপেলটা খাবে না, নিয়ে যাবে সাথে করে, কমলা লেবুটা শুধু দিতে। তো একেবারে দুজনের জন্যই ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, আমি নিজেরটাও এখানে বানিয়ে নিচ্ছি। তো ব্রেডগুলো দেখছি একটু কোথাও কোথাও বেশি কালো হয়ে গেছে, তাও চুড়ি দিয়ে ওগুলোকে একটুখানি পরিষ্কার করে নিলে পারেই হয়ে যাবে। অনেকে ধারগুলো কেটে তারপরে খায়, আমিও তাই পছন্দ করি। উত্তম আবার বলে যে না, ওর সমস্তটা সহ খেতেই বেশি ভালো লাগে। আমি ডিম সেদ্ধ খাবো না, আমার কদিন ধরে অ্যালার্জি হচ্ছে। তো সেই কারণে ভাবছি যে এই অ্যালার্জেটিক যে খাবারগুলো রয়েছে একটু বন্ধ করে দেখি, যদি আমি ভালো থাকি। বিশেষ করে না আমার চোখের ওপরটা দিয়ে খুব অ্যালার্জি হচ্ছে, তো সেই জন্য এত অসুবিধে হচ্ছে। আর একটা কথা, আমাদের তো কলেজ থেকে 17 তারিখে জয়চণ্ডী পাহাড় যাওয়ার কথা রয়েছে ছেলে মেয়েদেরকে নিয়ে, মানে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে। আমরা বেরোবো 17 তারিখ রাত্রেবেলায়। আমাদের ওই 9টা নাগাদ বাস ছাড়বে কলেজ থেকেই। আসলে আমাদের কলেজ থেকে একটা রক ক্লাইম্বিংয়ের প্রাথমিক কোর্স বা ধারণা তৈরি করার জন্য ছেলে মেয়েদেরকে আমরা নিয়ে যাচ্ছি। তো সেখানে টিচাররাও যাচ্ছে অনেকেই, আমিও যাচ্ছি তাদের সাথে। তো পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে কীরকমভাবে রক ক্লাইম্বিং কোর্স হয় না হয়, কি বৃত্তান্ত, সমস্তটা থাকবে 17 তারিখ থেকে যে ব্লগগুলো আসবে সেই ব্লগগুলোতে। আপনারা কিন্তু মিস করবেন না। আর এদিকে আমার খাবার রেডি হয়ে গেছে, উত্তমকে এবার দিয়ে দেব। আর ও ভীষণ তাড়াহুড়ো করছে, আমাকে বলছে যে কিছু ফল লাগবে না, তুমি যেটুকু হয়েছে সেটুকুই আমায় দিয়ে দাও। এত তাড়াহুড়ো করছে, মানে আমিও এই সকালবেলায় উঠে দৌড়াতে দৌড়াতে মানে কখনো কখনো বিরক্তও লাগে আমার। মামনিরা নেই, তাই ভাবলাম একটু বেলা পর্যন্ত ঘুমোবো, আর সেটা করতে গিয়ে হয়ে গেছে আমার লেট। উত্তমকে খাবার দিয়ে দিয়েছি, এবার আমি আমার খাবারটাও নিয়ে নেব। উত্তম বলল ও ডিম খাবে না, এবার আমার ডিমে অ্যালার্জি হচ্ছে, আমিও খাবো না। তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি হাফ খাচ্ছি, তুমি হাফ খেয়ে নাও। ও বেরিয়ে গেল অফিস, আমার এখনও খাওয়া হয়নি। আমি খাবারটা রেখে নিচে এসেছিলাম গেট আটকাতে। এবার খাওয়া দাওয়া করে একটা গল্পের বই নিয়ে ছাদে যাব, গিয়ে একটুখানি পিঠে রোদ লাগিয়ে পড়ব।
দেখলেন বুলবুলি পাখিটা কীরকম ডাকছিল, আর এই যে বেল বাজছে, মা এসেছে, আমি উপর থেকেই দেখতে পেয়েছি। আসছি আসছি। খোলাই তো রয়েছে। মা ভেবেছে রাস্তার গেটের যে ছিটকিনিটা সেটা লাগানো রয়েছে, আসলে ওখানে দুটো ছিটকিনি আছে, একটা উপরে একটা নিচে, নিচেরটা লাগিয়ে দিলে পারে বাইরের লোক ভেতরে আসতে পারে না, মা সেটাই ভেবেছে, কিন্তু ওটা খোলাই ছিল। মা আজকে নিয়ে এসেছে ঘুগনি আর পালং শাকের তরকারি আর চাটনি। আজ যেহেতু আমার রান্না নেই, তাই মাকে বললাম যে একটু তাহলে পুলি পিঠে বানাবো, দুদিন ধরে ভাবছি, তুমি তাহলে দাঁড়িয়ে থাকো, আমি তোমার সামনে এই পুলি পিঠের যে আটাটা তৈরি করে ওটা আমি তৈরি করে নিই, একটু দাঁড়িয়ে আমাকে গাইড করে দাও। পুলি পিঠে তৈরি করার জন্য আমি নিয়েছি 500 চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, এটা যেহেতু কেনা গুঁড়ো সেই জন্য একটু চেলে নিলাম। আর নিয়েছিলাম 500 জল, সেই জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম হাফ চামচ লবণ, দিয়ে অল্প অল্প করে ওই যেটা চালের গুঁড়ো সেটাকে দিতে থেকেছি আর নাড়তে থেকেছি। দিয়ে যখন পুরো টাইট হয়ে যাচ্ছে, আমি আর নাড়তে পারছিলাম না, তখন মাকে বললাম যে তুমি এবার একটু নেড়ে দাও। টাটা। মা চলে গেল, এখন বেজে গেছে 1টা, তো মায়ের দেরি হয়ে যাচ্ছে, ভগবানের ভোগ লাগাতে হবে। আর আমার স্নান তো সকালবেলাতেই হয়ে গেছে, তো আমার যেহেতু তাড়া নেই, রান্নাও নেই, কিন্তু মায়ের তো আছে বাড়িতে গিয়ে অনেক কাজকর্ম, তাই মা আর দাঁড়াতে পারলো না, মা চলে গেল। আর আমাকে বলে গেল যে এই যে আটাটা এটাকে ভালো করে একটু মেখে নিতে, না হলে পারে যেটা হবে গুটি গুটি যদি থেকে যায়, আর মেখে নিলে পুরো মোলায়েম হয়ে যাবে। পুলি পিঠে বানালে পুলি পিঠেটা আর কি আপনার ফাটবে না গাটা। আর হাতের মধ্যে আটকে যাচ্ছিল বলে তাই একটু ঘি দিয়ে নিলাম। মা আমাকে বলে গেছিলো যে একটু সাদা তেল দিয়ে তুই হাতে লাগিয়ে নিয়ে এটাকে মাখতে পারিস, তো আমি দেখলাম যে ঘিটা বেশি ভালো অপশান, তো আমি ঘি দিয়ে নিলাম। আপনারা সাদা তেল দেন না ঘি দেন আমাকে কিন্তু জানাবেন। আর এই দেখুন আমি পুলি পিঠে বানাচ্ছি। আর বাড়িতে যখন মানে আসলে মায়ের বাড়িতে আমি যখন ছিলাম আমার বিয়ের আগে, তখন মা যখনই পিঠে বানাতো এই আটাটা তৈরি করে দিয়ে দিত, আর আমি ছাদে বসে পিঠে রোদ লাগিয়ে টুকুস টুকুস করে পুলি পিঠে বানাতাম। সেই ছোট্টবেলা থেকেই কিন্তু পুলি পিঠে মানে আমার হাতে খড়ি হয়েছে পুলি পিঠে বানানোতে। তো আমি পুলি পিঠেটা খুব একটা খারাপ বানাই না, তো আমি এর আগে বানিয়েছি, তো সেই জন্য এটা নিয়ে আমার কোনো ভয়ও নেই, টেনশানও নেই। কিন্তু এই 500 আটা এটা না অনেকটা হয়েছে, আমি বুঝতে পারিনি, মানে এর আইডিয়াটা আমার ছিল না, সেই জন্য হাতে করে বানাচ্ছি, কিন্তু এত সময় লেগে যাচ্ছে, তো আমার মনে হলো তাড়াহুড়ো করে একটা পদ্ধতি বার করা যেতে পারে। তো আমি তখন এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে কিচেন টপের ওপরে বড় করে রুটি বেলার মতন করে বেলেছি। এবার একটা গ্লাস দিয়ে, মানে এটা মামুনির গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি, তাহলে যেটা হলো একবারে কিন্তু আমার এই ক্ষেত্রে 9খানা পুলি পিঠের এই গোল গোল লুচির মতন হয়ে গেল। এবার খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আর পুলি পিঠে বিভিন্ন রকম ডিজাইন করে বানানো যেতে পারে, তো আমি 4-5 রকমের ডিজাইন করে বানাতে পারি, আজকে আমি 2 রকমের ডিজাইনে বানাচ্ছি। একটা তো আপনারা দেখেছেন যেরকম বানিয়ে রেখেছি অলরেডি, অনেকটা সিঙ্গাড়ার মতন, আর এই যে আর একটা যেটা বানাচ্ছি এটা হচ্ছে অনেকটা মোমোর মতন। এরকম করে ভাঁজ করে নিয়ে তারপরে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। যারা আপনারা পুলি পিঠে বানানোতে ভীষণভাবেই দক্ষ তাদেরকে আমার কিছু বলার নেই, কিন্তু যারা নতুন পিঠে বানানো শিখছো বা শিখছেন বা বানাবেন ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে দেবে কিন্তু। এই দেখুন কি সুন্দর মোমোর মতন মুখটাকে মুড়ে দিলাম, দেখতে ভালোও লাগছে। আরও বিভিন্ন রকমের ডিজাইন হয়, একটা আপনি ওই নারকেল পাতার কাঠি দিয়েও সুন্দর করে ডিজাইন করা যায়, ভাজা পুলিতে ডিজাইন করলে বেশি ভালো লাগে দেখতে। পুলি পিঠে বানাতে বানাতে আমি যেটা দেখলাম যে আমার এই মাখা সন্দেশটা অনেকটা কম পড়ে গেছে, মানে আমি এনেছিলাম 300 মাখা সন্দেশ, তাতে হলো না, আরও আনতে হতো। তো যেহেতু আটাটা আমি অনেকটা বেশি তৈরি করে ফেলেছি, তো আমি কি করব বলুন, তাই ভাবছি যে একটু চুষি পিঠে কেটে নিই, কিন্তু এই চুষি পিঠে আমি কোনো দিনও কাটিনি, তো আমি হাতে করেই বানালাম। হয়তো একটু বড় বড় হয়ে গেল, তো খুব একটা অসুবিধে হবে না। আর এদিকে বাপিদা ফোন করে বলল পার্সেল আছে 2টো, তো চলে এসেছে আমার পার্সেল, আমি সেটা আবার নিচে নিতে চলে এলাম।
এই কাজ করতে করতে বারবার হাত ধুয়ে ওপর নিচ করাটাও কিন্তু ভীষণ ডিফিকাল্ট। আর দুপুরবেলায় ভাবছি যে ভাত খাবো না, মা যেহেতু ঘুগনি এনেছে, চালের আটা রুটি খেতে তো ভীষণ ভালো লাগে। আর এই সুযোগ, রোজ রোজ তো এই চালের আটা রেডি করাটাও একটা টাফ ব্যাপার, তো তাই ভাবলাম যে দুটো রুটি বানিয়ে নিই নিজের জন্য। তাহলে কিন্তু এই একই সাথে চালের আটার রুটি কী করে বানানো যায় সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আর এই যে দেখছেন খুব সুন্দর গোল গোল রুটি হয়েছে, এটা কিন্তু আমি গোল করে করতে পারিনি, যেহেতু আমি কোনো গুঁড়ো ছাড়াই ওই কিচেন টপের ওপরে এটাকে বেলছিলাম, তো সেই জন্য প্রচণ্ড স্টিকি হয়ে আটকে যাচ্ছিল, তো গোল কিছুতেই হচ্ছিল না। তো আমি যেমন তেমন করে একটা বেলে নিয়েছিলাম, বেলে নিয়ে একটা এরকম বড় বাটি দিয়ে কেটে নিয়েছি, তাতে করে দেখলাম সুন্দর শেপ এসেছে আর ফুলছেও ভালো। তো আমার তো হওয়া নিয়ে কথা, তো খুবই ভালো হয়েছে। তো যারা এইভাবে রুটি বেলতে পারে না তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা পদ্ধতি। ওদিকে আমার চুষি পিঠে আর পুলি পিঠে রেডি হয়ে গেছে, ওগুলোকে আমি ঢেকে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলা যখন মামনি ফিরবে তখন আমি ওগুলোকে রান্না করব। আর কি করে রান্না করব সেটা তো আপনারা দেখতেই পাবেন। আর দুপুরের খাবার নিয়ে নিয়েছি আমি, এবার খেয়ে নেব, খেয়ে দিয়ে আবার একটু রেস্ট করব, তারপরে অতক্ষণ আশা করি মামনিরা চলে আসবে। আর এই শীতের দুপুরে সবসময় তো ভাত খেতে ভালো লাগে না, এই চালের আটার রুটির সাথে ঘুগনিটা দারুণ লাগে কিন্তু। আর এখন সন্ধ্যার ঠিক আগে মুহূর্ত, এসেছিলাম ছাদে জামা কাপড় নিতে। আজ বেশ কিছু জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম। এই অপূর্ব দৃশ্য দেখে এত ভালো লাগছিল, সূর্যটা না পুরো একদম সেই রক্তিম কালার, একদম কি বলবো অরেঞ্জিস পিঙ্কিশ একটা টোন, অপূর্ব লাগছিল। চলে এসেছি নিচে, বেশ কিছুক্ষণ হলো সন্ধ্যা দিয়ে দিয়েছি, এবার একটু চা নেব, মাথাটা বেশ ধরেছে। আসলে সেই সকাল থেকে কাজটা করছি তো, আর পুলি পিঠে বানানো তো ভীষণ একটা অলস কাজ, যারা বানায় তারা জানে। আর একা একা বানানো এতগুলো পিঠে সো ডিফিকাল্ট। আর আমার মাঝখানে এত বিরক্ত লেগে গেছিলো যে মনে হচ্ছিলো দূর আর বানাবো না, থাক রেখে দিই, মামনি আসলে পরে করা যাবে। আবার ভাবলাম মামনি একটা জায়গা থেকে আসবে, তো যতটা হচ্ছে নিজে করেই রাখি। যাই হোক, আমার জলটা ফুটে গেছে, এবার চাটা নিয়ে একটু শান্তিতে চা খাই, তাতে যদি মাথাটা ঠিক হয়। আর শীতকালে এই টোস্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তা উত্তমকে বলেছিলাম একটু টোস্ট আনতে, ও গতকালই নিয়ে এসেছে, প্যাকেটটা আর কাটা হয়নি, আজকে কেটে নিচ্ছি। তবে দুধ চায়ের সাথে কিন্তু এই টোস্ট বিস্কিট বেশি ভালো লাগে, কিন্তু আমি যেহেতু দুধ চা অত প্রেফার করি না, তাই সেই জন্য আমি গ্রিন টির সাথেই নিয়ে নিয়েছি। আর ওদিকে মামনিরা চলেও এসেছে, মামনিকে আমি বললাম যে চা খাবে কি না, তাহলে আমি ওনাকে দিতাম। তো মামনি বললেন যে না, উনি মালা জপ করছেন, জপ করা শেষ হলে তবেই খাবেন, তো তখন ওনাকে আমি বানিয়ে দেব। দেখলেন আমার পুলি পিঠেগুলো, ভালো হয়েছে দেখতে, আমাকে জানাবেন আমি কেমন পুলি পিঠে বানিয়েছি। আর এখন একটু দুধটা জাল দিয়ে নিচ্ছি, দুটো ভাগে দুধ বসাচ্ছি, কারণ পুলি পিঠেতে দুধ হচ্ছে টেনে নেবে পরে, দিয়ে এত ক্ষীর হয়ে যায়, তখন মনে হয় যেন যে আর কি রসটা বানানো হয় সেটা আরেকটু পাতলা হলে ভালো হতো। তাই আমি নিয়েছি 3 প্যাকেট দুধ। 2 প্যাকেট দুধ আমি ওই বড় যেটা হাঁডি রয়েছে এর মধ্যে বসিয়েছি লাল রঙের এই পাত্রে, আর 1 প্যাকেট দুধ আমার দুধ জাল দেওয়ার বাটিটাতে বসিয়েছি। এবার দুধগুলো উতল চলে আসলে পারে এই খেজুরের গুড়টা আমি দিয়ে দেব। তো খেজুরের গুড়ের জন্য আমি একটা পাটালি কিনেছিলাম, পাটালির আমি 3 ভাগের 2 ভাগ দিয়েছি আর 1 ভাগ রেখে দিয়েছি। আমার পুলি পিঠের জন্য রস রেডি, এবার আমি পিঠেগুলো ছেড়ে দেব। আর পিঠেগুলো ছেড়ে না বেশি নাড়া যাবে না, বেশি যদি আপনি নাড়েন তাহলে আপনার পিঠেগুলো ভেঙে যাবে। আর এই পিঠেগুলো দেওয়ার পরে তারপরে এর ভেতরে দিয়ে দেব চুষি পিঠেগুলো। আর চুষি পিঠেগুলো তলায় একটু লেগে যাবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু সিম করে রেখে হালকা করে নেড়ে দিতে হবে। আর এই যে চুষি দেখছেন, বড় চুষিগুলো আমি কেটেছি, আর এই ছোটো ছোটো চুষিগুলো মামনি এসে একটু কেটে দিয়েছে, মানে ওই বড়গুলোকেই ভেঙে করে দিয়েছে ঠিকঠাক করে। যাই হোক, মামনি খুব সুন্দর চুষি পিঠে কাটে, আর একদিন শুধু চুষি পিঠে বানাবো, সেদিন আপনাদেরকে দেখাবো চুষি পিঠে কী করে মামনি কাটে। আর এদিকে আমার পিঠে হয়ে গেছে রেডি, এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর ঢেকে রেখে দিলাম। আর গরম পিঠে যেহেতু খেতে ভালো লাগে না, কিন্তু তবুও টেস্ট করার জন্য উত্তমকে আর শ্বশুরমশাইকে দেবো, আর সকালবেলায় জমিয়ে সবাই মিলে পিঠে খাবো। চলুন উত্তমকে দিই, দেখি ও কি বলছে খেয়ে।
কেমন হয়েছে আমার পিঠে। তবে এ বাড়িতেও কিন্তু পুলি পিঠে আমার এই ফার্স্ট রান্না করা। শ্বশুরমশাইও বললেন ভালো হয়েছে খেতে, তবে একটু নরম। আসলে এই পিঠেটা কালকে সকালবেলায় ঠিক লাগবে। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি হাতে একটু সময় থাকে তাহলে প্লিজ কমেন্ট করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি।